কাহিনীর শুরুতে আমরা একজন আহত জেনারেলকে দেখি, যাকে একটা মেয়ে সেবা করছিল। যদিও মনে হচ্ছিল তাকে মেরে ফেলতে চায়। জেনারেল জিজ্ঞাসা করে মেয়েটাকে সে কে আর কি বা চায়। মেয়েটা একটা সমাধি দেখিয়ে বলে সে শু হুয়ার বেস্ট ফ্রেন্ড, তার হয়ে জেনারেলকে সেবা করছে, কারণ হুয়ার নিশ্চয়ই কষ্ট হবে সে মারা গেলে। এরপর আরও বলে হুয়া আপনাকে অনেক ভালোবাসতো, কিন্তু বিনিময়ে প্রতারণা পেল। এরপর জেনারেলকে রেখে মেয়েটা চলে যায়। এবার দৃশ্য চলে যায় শাও মেনশনে। আমরা যে জেনারেলকে দেখেছিলাম সে শাও পরিবারের বড় ছেলে শাও ইয়ন, আর মেয়েটা একজন সাধারণ নর্তকী চিংআন। কিন্তু আজ তাদের বিয়ে হচ্ছে, বলতে গেলে জোর করেই বিয়ে করছে, কারণ চিংআন বলে তাকে বিয়ে করলে একমাত্র সে হুয়ার খবর দেবে। তো এবার বিয়ের রিচুয়াল হিসেবে তাকে শাও মেনশনে আনা হয়। আর প্রথমে দেখা হয় দ্বিতীয় ইয়াং মাস্টার শাও ইয়োর স্ত্রী সুমানির, আর এই মানির ছিল হুয়ার বোন। এদের সাথে পরিচয় হয়ে যাওয়ার সময় চিংআন অতীতের স্মৃতি মনে করে, কিভাবে এরা তাকে হ্যারাসমেন্ট আর টর্চার করত। তাই তাদের সাথে পাত্তা না দিয়ে চলে যায় গ্র্যান্ড ম্যাডাম শাওয়ের সভায়। সেখানে গিয়েও চিংআনের তিক্ত অতীত স্মৃতি মনে পড়ে। চিংআন নিজের হাতের মুঠো শক্ত করে বলে, আমি এক এক করে প্রতিশোধ নিব। ইউন এটা খেয়াল করে আর জিজ্ঞাসা করে তার কি কোনো সমস্যা হয়েছে কিনা। এরপর ম্যাডাম ঝ্যাং বলে বড়দের সম্মান দেখাচ্ছে না কেন। কিছুক্ষণ চুপ করে থেকে ইউনকে এগিয়ে দিয়ে সে চলে আসছিল। আন্টি ঝ্যাং তাকে আটকালে সে তাকে গালে চড় মারে। সবাই তো অবাক হয়ে যায়। এরপর ইউনকে টানতে টানতে নিয়ে যায়। তারা যেখানে শাও ম্যানশনের মৃতদের সমাধি আছে সেখানে ফলকের সামনে গিয়ে সম্মান প্রদর্শন করে। যদিও জেনারেল প্রথমে রেগে গিয়েছিল, কিন্তু পরে নিজেকে শান্ত করে। ইউন ভাবে সে হয়তো হুয়াকে মেরে ফেলেছে, কিন্তু চিংআন বলে আমি তাকে মারলে তার সিক্রেট কিভাবে জানলাম। ইউন একটি স্বাভাবিক হাসি দিয়ে জানতে চায় তাহলে হুয়া কই, বলে দাও। চিংআন বলে যখন হুয়ার তোমাকে দরকার ছিল তখন তুমি যুদ্ধ জয় আর সম্মান লাভে ব্যস্ত ছিলে, প্রিন্সেসের মন জয় করতে ব্যস্ত ছিলে। তো এখন আমাকে বিয়ে করেছো বলে ভয় পাচ্ছ নাকি যে হুয়ার আত্মা ভূত হয়ে তোমাকে তাড়া করে বেড়াবে? এবার তো ইউন রেগে যায় আর গলা চেপে ধরে। কিন্তু হঠাৎ চিংআন কেমন আতঙ্কিত হয়ে ওঠে, আর তার সামনে ভেসে ওঠে অতীতের স্মৃতি, যেখানে ইউ তার সাথে জবরদস্তি করছিল, আর চাবুকের আঘাত তো ফ্রি। আসলে শু হুয়া মারা যাবার পর তার আত্মা চিংআনের শরীরে পুনর্জন্ম হয়, আর চিংআন এসেছেও প্রতিশোধ নিতে, কিন্তু অতীতের ট্রমা তাকে মাঝে মাঝে তাড়া করে। তো ইউন হঠাৎ এভাবে তাকে কাঁপতে দেখে তার গায়ে হাত দিয়ে অনেকবার ঝাঁকি দিয়ে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। চিংআন তো ইউনকে জোরে থাপ্পড় মারে। ইউনও অবাক হয়ে যায়। এরপর ইউন বুঝতে পারে তার ভাই একসময় হয়তো চিংআনের সাথে অসভ্যতামি করেছিল, সেটার জন্য চিংআন হয়তো এমন করলো। এরপর ইউন তাকে বোঝায় আর বলে হুয়া তোমাকে সবকিছু যেহেতু বলেছে তাই আমি তোমাকে বিশ্বাস করি। এবার বলো হুয়া এখন কোথায়? চিংআন হেসে বলে আমাদের শর্ত ছিল তুমি আমাকে বিয়ে করলে আমি তোমাকে শু হুয়ার ব্যাপারে বলবো। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখি কিভাবে শাও ইয়ুন আর চিংআনের মধ্যে এই বিয়ে নিয়ে তর্ক হয়। এমনকি শু হুয়ার চিঠিও চিংআন ইয়ুনকে দেয়। এবার সিন বর্তমানে আসে আর চিংআন বলে হুয়া তোমাকে আর দেখতে চায় না, তোমাকে ভুলে যেতে চায়। ইয়ুন তো এবার প্রচন্ড রেগে সেখান থেকে চলে যায়, আর চিংআন কান্না করতে থাকে। অনেকেই বলে খেলা দেখার মজা ঠিকই আছে, কিন্তু আসল টেনশন আর থ্রিলটা আসে তখনই যখন নিজের অনুমানটা সঠিক হয়। আমরা জানি আপনারাও চান একটু আলাদা এক্সাইটমেন্ট, তবে সেই এক্সাইটমেন্ট হোক স্মার্ট আর সেফ। এই জন্য আমরা এনেছি এক ভিন্ন প্ল্যাটফর্ম, যেখানে খেলাটা উপভোগ করার পাশাপাশি আপনার অনুমানও থাকবে গেমের অংশ। এখানে সবকিছু সহজ, ঝামেলাহীন এবং সেফভাবে করা হয়েছে। শুধু ম্যাচ উপভোগ করুন আর অনুমান করে গেম খেলে দেখুন আপনার স্পোর্টস সিন কতটা শক্তিশালী। আর এখানে লেনদেন করতে পারবেন সরাসরি বিকাশ, নগদ, রকেট দিয়েই। ভাবুন তো, আপনার সঠিক সিদ্ধান্ত যদি আপনাকে ছোট একটা বাড়তি আনন্দ এনে দেয়, তাহলে গেমটাই অন্যরকম লাগবে। যা শুনলেন এটা শুধু শুরু, আসল জিনিসটা পিন করা কমেন্টে আপনার জন্য অপেক্ষা করছে। একবার দেখে নিন, মিস করলে আফসোস করবেন। আর হ্যাঁ, আমার প্রোমোকোড কিন্তু drama09, এটা দিয়ে রেজিস্ট্রেশন করুন, সেখানে থাকছে আরও চমক। পরের দিন ইয়ুন তার সেনাপতি তুইলিয়ানকে খবর দেয় হুয়া সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি, আর এই চিংআন তো হঠাৎ কই থেকে বের হয়ে আসছে কেউ জানে না। এরপর তারা একটা পাহাড়ের এলাকায় যায়, যেখানে মিস ইউ নামের এক চিকিৎসক আছে, যিনি মেয়েদের চিকিৎসা করে। তার সাথে হুয়ার একটা যোগসূত্র পাওয়া যায়। সেখানে গিয়ে ইউন আর লিয়াং বাড়িটা ভালো করে দেখতে থাকে। এর মধ্যে মিস ইউনকে আক্রমণ করে বসে, কিন্তু লিয়াং তাকে ধরে ফেলে। এরপর মিস ইউ যখন হুয়ার ব্যাপারে বলে, তাকে ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করা হয়। মিস ইউ তো ইউনের প্রিন্সেসকে নিয়ে বাড়াবাড়ি করা, এরপর এক নর্তকীকে শাও ম্যানশনের বউ করে নেওয়া, এইসব বলে খোঁটা দেয়।
কিন্তু ইউন বলে সে একমাত্র হুয়াকেই ভালোবাসে। তো মিস ইউ এরপর তাকে ঈশ্বর আর তার মৃত মায়ের নামে প্রতিজ্ঞা করতে বলে। ইউন তাই প্রতিজ্ঞা করে। এটা দেখে মিস ইউ বুঝতে পারে এর ভালোবাসা আসলেই খাঁটি। পরে মিস ইউ তাকে সুহুয়ার সমাধির কাছে নিয়ে যায়। ইউন তো কান্নায় ভেঙে পড়ে। মিস ইউ তখন কাহিনী বলতে শুরু করে। 1 বছর আগে যখন ইউন যুদ্ধে গিয়েছিল তখন শাওইও এক রাতে সে হুয়াকে নানাভাবে ইনসাল্ট করতে থাকে। ইউনের নামে মিথ্যা তথ্য দেয়। আর ইয়োর সাথে আবার হুয়ার বোন মানিরের বিয়ের কথা ছিল তখন। হুয়ার সাথে ইয়ো অনেক অসভ্যতাম করে, তার সম্মান নষ্ট করে, কিন্তু মানির কিছুই বলে না, উল্টো এসব সহ্য করতে থাকে। এরপর হুয়াকে ম্যাডাম শাও কারাগারে বন্দি করে। 3 মাস অকথ্য অত্যাচার করে। হুয়া তবুও অপেক্ষা করতে থাকে ইউনের। এরপর শেষ দিন যখন ম্যাডাম শাও কারাগারে ডাক্তার দিয়ে পরীক্ষা করে দেখে হুয়া প্রেগনেন্ট নয়, তখন তাকে অন্যত্র বেঁচে দিতে চায়। কিন্তু ম্যাডাম ঝ্যাং বলে ইউন জানতে পারলে অনেক হাঙ্গামা করবে। তাই ম্যাডাম শাওয়ের কথায় হুয়াকে প্রথমে শরীরে ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে পরে বিষ দিয়ে হত্যা করা হয়। এসব কথা শুনে তো ইউন যেন পৃথিবীতেই নেই। তার ভালোবাসার মানুষের এত কষ্ট সহ্য করতে হয়েছে সেটা সে মানতে পারছে না। এরপর আমরা দেখি একটা মেয়ে গোসল করছে। তার পিঠে চাবুকের দাগের ওপর গোলাপ ফুলের ট্যাটু করা। এরপর তার দাসী নানজিয়াং এসে হুয়া বলে সম্বোধন করে বলে, তোমার তাকে বিয়ে করা উচিত হয়নি। আগে তাকে তুমি অনেক ভালোবাসতে, কিন্তু এখন প্রতিশোধ নিতে এসেছ। তুমি কি সহ্য করতে পারবে ভালোবাসার মানুষের সামনে অন্যরূপে ঘৃণা নিয়ে মুখোমুখি হতে? এরপর আমরা দেখি মেয়েটা চিং আন, আর সে বলে সুহুয়া মারা গেছে, এখন যে আছে সে চিং আন, আর এই চিং আন প্রতিশোধ নেবেই। এই যে আগে যেটা বলেছিলাম, সুহুয়া পুনর্জন্ম হয়ে চিং আন হয়ে ফিরে এসেছে। এদিকে সব শুনে ইউন বলে হুয়াকে মৃত্যুর পরে এখানে সমাধি দেওয়া হয়েছে তাহলে। মিস ইউ বলে তাকে জীবিত দাফন করা হয়েছে। এরপর আমরা দেখি কিভাবে হুয়াকে জীবিত দাফন করা হয়। এবার হঠাৎ ইউন বলে হুয়া তাহলে মরেনি, তাই না? অন্যদিকে ম্যাডাম শাওয়ের সভায় ডাকা হয় চিং আনকে। বিয়ের পরের দিন সকালে এভাবে সভায় এসে সবার সাথে অভ্যর্থনা জানাতে হয়। তো এখন মানির তো তাকে একা দেখে টিটকারি করতে থাকে, তার বর তাকে কেয়ার করে না, ইত্যাদি ইত্যাদি। চিং আন তো শান্তভাবে সব হ্যান্ডেল করছিল। এরপর ম্যাডাম শাওয়ের সাথে কথা বলতে থাকে। তখন মানির বলে তুমি তাকে মা কেন বলবে? চিং আন বলে আমার স্বামী যদি তাকে মা বলে আমিও তাই বলবো। কিন্তু ম্যাডাম শাও তো নানাভাবে চিং আনকে ছোট করতে থাকে, কারণ সে তো এত উচ্চ বংশের না, তার উপর আবার নর্তকী ছিল, শাও পরিবারের যোগ্য না। আর অপরদিকে ইউন তো মিস ইউকে এক প্রকার জোর করতে শুরু করে সত্য বলার জন্য। একসময় তো বলেই দেয় চিং আন যে সুহুয়া এটা সত্য কিনা স্বীকার করতে। মিস ইউ তো ভয় পেয়ে যায় আর একসময় বলেই দেয় যে কিভাবে হুয়াকে বাঁচিয়েছে। এরপর আস্তে আস্তে হুয়া কিভাবে চিং আন হয়ে ওঠে প্রতিশোধ নিতে। ইউনও এবার নিজেকে দোষারোপ করে কেন সে আগে আসতে পারেনি। তবে এবার সে মিস ইউকে বলে সে যে সত্য আজ জানতে পেরেছে তা যেন হুয়া না জানে। আর হুয়া যেহেতু প্রতিশোধ নিতে চায় তাই ইউন সিদ্ধান্ত নেয় তার পাশে থেকে তাকে যথাসাধ্য সাহায্য করবে। এদিকে আবার সবাই কথা বলতে বলতে চিং আন পরিবারের আর্থিক দিকের হিসাব তুলে ধরার কথা বলে। যেহেতু সে এখন বড় ছেলের বউ, তাই তার নেতৃত্ব প্রাধান্য পাবে। এবার শাওইওল আর সুমানের ঘাবড়ে যায়। চিং আন তো তাদের জুয়া খেলা আর পরিবারের অর্থ গায়েব করার বিষয়ে তুলে ধরে। ম্যাডাম শাও তো তার দাসী ইউন জুয়ানকে এ ব্যাপার নিয়ে তথ্য আনতে বলে। সে তথ্য আনলে দেখা যায় ঠিকই সেকেন্ড মাস্টার আর তার বউ অনেক তহবিল নষ্ট করেছে মানিরের বাবার জুয়ার নেশায়। এবার চিং আনকে দায়িত্ব দেওয়া হয় আর্থিক দিকের পর্যালোচনা করতে, আর সে যদি ব্যর্থ হয় তবে শাস্তি পেতে হবে। নানজিয়াং গিয়ে মানিরের থেকে অ্যাকাউন্ট বই নিতে গেলে সে দিতে রাজি হয় না, কিন্তু জিয়াং জোর করে বই নিয়ে চিং আনকে দেয়। মানির তো অনেক চেষ্টা করেও রাখতে পারে না। এরপর ম্যাডাম শাও ইয়ো এর ব্যাপার নিয়ে কথা বলে। ইয়ো জিজ্ঞাসা করে কেন তার মা চিং আনকে দায়িত্ব দিল। ম্যাডাম শাও বলে তোমরা ভুল না করলে এমন হতো না, আর সে চাইছে কয়েকদিন পরে সে যখন ভুল করবে আমরা আবার তার থেকে নিয়ে নেব। ইয়ো বলে যদি ভুল না করে? তখন ম্যাডাম শাও বলে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে জোয়ান থাকবে, আর জোয়ান আমাদের লোক। এদের কথা আর কাজের চালে মানির জন্য উচ্ছিষ্ট। ওর না আছে কিছু করার অধিকার, না আছে বলার। এদিকে নানজিয়াং জিজ্ঞাসা করে চিং আনের নেক্সট প্ল্যান কি। চিং আন বলে অ্যাকাউন্ট বই হাতে এসে গেছে, এখন কাজ হবে শাওলিয়ানকে খুঁজে বের করার। সে আমাকে অনেক সাহায্য করেছে আর তার জন্য আমি বেঁচে আছি। তাকে পেতে হলে জোয়ানকে ধরতে হবে, কারণ সে ম্যাডাম শাও আর ইয়োর সব অবৈধ কাজের সাক্ষী। জিয়াং জিজ্ঞাসা করে তাকে কিভাবে ধরবে। চিং আন বলে সে শাওইয়োকে পছন্দ করে আর বোকার মতো স্বপ্ন দেখে খাস দাসী হবে, ওকে ধরা কোনো ব্যাপার না। এরপর আমরা ইয়োকে দেখি নেশা করে জোয়ানকে সাথে নিয়ে বারান্দায় বসার জায়গায় আসে,
কিন্তু সেখানে সেকেন্ড ম্যাডাম সুমানির বসেছিল। তাদের দেখে রাগ দেখায়, কিন্তু ইয়ো এসবে পাত্তা না দিয়ে জুয়ানের সাথে লুতুপুতু করতে থাকে। মানির এবার বলে গ্র্যান্ড ম্যাডাম তাকে চিংআনের অ্যাসিস্ট্যান্ট করেছে, এখন তার সাথে মেলামেশা বাদ দাও। কিন্তু ইয়ো মানিরকে চলে যেতে বলে আর বলে, তোমার সামনে তোমার বর অন্য মেয়ের সাথে ঢলাঢলি করবে, সহ্য হবে? এর থেকে চলে যাওয়াই ভালো। মানির আর কি করার, রাগ করে চলে যায়। এরপর তারা আবার অন্তরঙ্গ হতে শুরু করে আর সেখানে আসে চিংআন। চিংআনের উস্কানিমূলক কথায় জুয়ান রাগ করে চলে যায়। ইয়ো তো চিংআনকে থ্রেট দেয়। এরপর একটা রুমে গিয়ে তার সাথে খারাপ আচরণ করতে চেষ্টা করে। অনেকক্ষণ পরে সেখানে ইয়ুন আসে আর ইয়োকে মেরে মাটিতে ফেলে দেয়। চিংআন তখন কয়েকটি লাথি মেরে চলে আসে। পরের দিন এ নিয়ে বিচার বসে। ম্যাডাম শাও তো ইয়োর দিকে বেশি সিম্প্যাথি দেখায়। চিংআন তখন ঘরে বসে বিশ্রাম নিচ্ছিল। সে খুব আতঙ্কে ছিল। এদিকে সভায় এক পর্যায়ে তর্ক করতে করতে ইয়ো তো চিংআনের নামে উল্টোপাল্টা বাজে কথা বলে আঙুল তোলে। ইয়ুন তো এবার সাথে সাথে আঙুল কেটে দেয়। সবাই তো এই সাহস দেখে অবাক। ম্যাডাম শাও তো কথা বলার সুযোগই পায় না। ইয়ুন বলে, এরপর আমার স্ত্রীকে আর কখনো অপমান করেছো তো এরপর শুধু আঙুল না, আরও অনেক কিছুই হারাবে। এরপর ইয়ুন দেখা করতে চায় চিংআনের সাথে। সে শুয়ে রেস্ট নিচ্ছিল। ইয়ুন বলে সে কি তার সাথে যেতে চায় কিনা এখান থেকে। চিংআন বলে সে যাবে না। এরপর সে শাও ইয়োর ব্যাপারে বলে, আগেও ইয়ো তার সাথে অশালীন আচরণ করেছে, কিন্তু এরপর থেকে সে প্রতিজ্ঞা করেছিল আর কোনোদিনই সে তাকে এমন আচরণ করতে দেবে না। এবার চিংআন ইয়ুনকে বলে, এরপর থেকে সে নিজের ব্যাপার নিজেই সামলাবে, ইয়ুনকে এর মধ্যে টানবে না। ইয়ুন এখন যেতে পারে। ইয়ুন যাবার সময় একবার পেছন ফিরে মনে মনে বলে, হুয়া, তুমি যখন এই পথ বেছে নিয়েছো তাহলে আমি আর কি করব, তোমাকে সর্বাত্মক সাহায্য করতে চেষ্টা করব। এরপর বাইরে এসে লিয়াংকে বলে এখানে বিশ্বস্ত গার্ড পাহারায় রাখতে আর কিছু হলে সাথে সাথে খবর দিতে। এরপর চিংআন আর জিয়াং কথা বলার সময় জিয়াং বলে, ইয়োর এক আঙুল কাটা গেছে, এতেও কি চিংআনের কিছুটা শান্তি লাগছে না? চিংআন বলে, এই শাস্তি তো কিছুই নয়, আরো বড় শাস্তি দিতে হবে, আর আসল অপরাধী এখনো শাস্তি পায়নি। জিয়াং বলে, সুমানির কথা বলছো? এদিকে সুমানির মেনশনে এসে ভেতরে ঢুকতে গেলে তাকে আটকে দেওয়া হয়। এবার চিংআন আসলে মানির অনেক অভিযোগ করে আর এ ধরনের কাজ করতে নিষেধ করে। হাত খরচ একেবারেই কম দেওয়া হয়, এতে তো তাদের চলে না। চিংআন তার সাথে তেমন তর্ক না করে ভেতরে চলে যায়। এরপর চিংআন আর জিয়াং ভাবে এত সহজে সে চলে গেল কেন, সে তো এমন না। এরপর তারা কোষাগারে যায় আর সব চেক করে দেখে গোপনে জুয়ান অর্থ পাচার করেছে। এটাকে এবার তারা হাতে নাতে ধরতে চায়। রাতের বেলায় ইয়ো আর জুয়ান অন্তরঙ্গ সময় কাটাচ্ছিল, কিন্তু জুয়ান বারবার বলতে থাকে কবে তাকে খাস দাসী বানাবে। এখন তো মানিরও মনে হয় রাজি আছে, কিন্তু ইয়ো তাকে নানাভাবে বোঝাতে চেষ্টা করে। এক পর্যায়ে ইয়ো তো জুয়ানের কথায় রেগে গিয়ে তাকে প্রচুর মারধর করে আর মাথা ফাটিয়ে দেয়। পরের দিন চিংআন আর জিয়াং ভাবতে থাকে কিভাবে ধরা যায়। এর মধ্যে তারা দেখে জুয়ান এখনো আসেনি। এরপর তারা ইয়োর প্রাসাদে এসে দেখে ডাক্তার এসে জুয়ানকে সেবা দিয়ে গেছে। তার মাথায় ব্যান্ডেজ, মুখে কালচে রক্ত জমা ছোপ। চিংআনকে দেখে ইয়ো তো এক প্রকার থ্রেড দিয়ে বের হয়ে যায়। এরপর ইয়ো যায় মানিরের সাথে দেখা করতে। মানির টিটকারি করে বলে, তোমার খাস দাসী কি এখন সুস্থ? ইয়ো বলে, আরে সে তো দাসী হবার যোগ্যই না। এরপর ইয়ো পরবর্তী প্ল্যান জিজ্ঞাসা করে। মানির বলে, প্ল্যান তো রেডি, কিন্তু তোমার কি সাহস হবে? এরপর একটা বিষাক্ত বড়ি দেয়, এইটার প্রভাবে মানুষের মৃত্যুও হতে পারে। এরপর এদিকে চিংআন তো জুয়ানকে ভালো করে বোঝায়, মোটামুটি তার এই অবস্থাকে দুর্বলতা হিসেবে দেখিয়ে তার মধ্যে প্রতিশোধ জাগিয়ে তোলে সুইয়েকে এক্সপোজ করার জন্য। 3 দিন পর ম্যাডাম শাওয়ের সভায় সবাইকে ডেকে চিংআন বিচার বসায়, কিন্তু সুমানির আর শাওইও বেশ রিল্যাক্স ছিল। চিংআন তো ভাবে এবার সব পর্দা ফাঁস হয়ে যাবে, কিন্তু এবার উল্টো জুয়ান সব দোষ চিংআনকে দেয় আর ইয়ো আর মানিরকে ভিকটিম দেখায়। তারাও ইমোশনাল কথা বলে, আর আগে থেকে ইয়ো ম্যাডাম শাওয়ের পাশে রাখা ধূপে সেই বিষাক্ত বড়ি দিয়ে দেয়, আর তার প্রভাবে ম্যাডাম শাও সভায় জ্ঞান হারায়। ডাক্তার এসে ট্রিটমেন্ট করে মেডিসিন দিয়ে চিংআনকে সব বুঝিয়ে দিয়ে যায়। এরপর ইয়ো বলে, এসব তোমারই কাজ তাই না? চিংআন এর প্রতিবাদ করায় মানির কিছু ফেক খরচের ডকুমেন্টস দেখায়, যাতে চিংআনের সই ছিল। চিংআনকে ফাঁসিয়ে এবার বন্দি করে। চিংআনকে যে কারাগারে বন্দি করা হয় সেখানে আবার জুয়ান ছিল। চিংআন তাকে দেখে জিজ্ঞাসা করে সে এখানে বন্দি কেন। এদিকে ইয়ো আর মানির তো তাদের এই সুন্দর প্ল্যান সফল হয়ে যাওয়ায় খুবই খুশি ছিল। ইয়ো তো মানিরকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছিল, তার মতো বউ পেয়ে তার জীবন ধন্য। এর মধ্যে লিয়াং এসে ইয়ুনকে সব খবর জানায়। ইয়ুন তাকে সেনাদল রেডি করতে বলে। জিয়াং এসেও ইয়ুনকে সাহায্যের জন্য বলে। ইয়ুন বলে, আমি খবর পেয়েছি,
একসাথে তাকে উদ্ধার করতে যাব, চলো। ওদিকে কারাগারে চিং আন আর জুয়ান কথা বলতে থাকে। জুয়ান তো এখনো ঘরে ছিল যে ইয়ো তাকে ভালোবাসে, একদিন তাকে খাস দাসী বানাবে। এজন্যই সে তাকে এক্সপোজ করেনি। আবার চিং আনের সাথে জুয়ানকে বন্দি করায় ইয়ো বলে যদি সব সত্য বলে দেয়, এতে করে তারা আবার ফেসে যাবে। মানির বলে এত সহজে হবে না, কারণ মিথ্যা আশ্বাস দিয়ে জুয়ানকে বশ করে রেখেছে। চিং আনকে এবার জুয়ান বলে তুমি সব জানো, কিন্তু কিছুই প্রমাণ করতে পারবে না, আর তোমার শাস্তি শেষ হলে আমাকে খাস দাসী করা হবে, আর পরবর্তীতে আমি হব জেনারেলের স্ত্রী। চিং আন বুঝতে পারে এই মেয়ে এখনো ঘরে আছে। এরপর মানির সেখানে আসে আর মিষ্টি কথা বলে জুয়ানকে নিয়ে যায়। এরপর বাইরে এসে দেখা যায় ইঁদুর বিড়াল খাঁচায় নিয়ে ইয়ো বসে আছে। এখন মানির জুয়ানকে বলে এটা একটা গেম, প্রথমে বস্তায় বন্দি করে মেয়েটার বস্তায় ইঁদুর ছেড়ে দেওয়া হবে, এরপর সে ইঁদুর বিড়াল ধরবে। ইঁদুর বিড়ালের এই লড়াইয়ে মেয়েটা আহত ক্ষত বিক্ষত হবে, এটা দেখাই মজা। জুয়ান ভাবে তার সাথে এমন করবে, সে হাঁটু গেড়ে বসে মাফ চায়, কান্না করতে থাকে, কিন্তু এটা করা হবে চিং আনের সাথে। এরপর চিং আনকে আনা হয়, বস্তায় বন্দি করে রাখা হয় তাকে। এবার মানির তার বস্তায় ইঁদুর ছেড়ে দেয়। চিং আন বের হতে চেষ্টা করে, কিন্তু সে বের হতে পারে না। আর এই হাত পা ছড়াছড়ি দেখে ইয়ো আর মানির মজা পেলেও জুয়ান কষ্ট পাচ্ছিল। কিন্তু এখানে চলে আসে ইয়ন, তরবারি দিয়ে বস্তা কেটে চিং আনকে মুক্ত করে আর নিজের কোট দিয়ে শরীর ঢেকে দেয়। চিং আন উঠে এসে মানিরকে থাপ্পড় মারে, আর ইয়নকে দেখে তো ইয়ো ঘাবড়ে যায়, কারণ আগেই বলেছিল এরপর সু আঙুল কাটবে না। এবার তাই সব দোষ চিং আনকে দিতে যায়। ইয়ন তো কিছু না শুনেই চিং আনকে নিয়ে চলে যায়, আর তার অনুমতি ছাড়া যেন এখান থেকে কেউ বের না হয় এটা বলে। গার্ডরা সবাইকে এখানে আটকে রাখে। মানির তো চেঁচিয়ে বলতে থাকে জেনারেল ইয়ন তার ক্ষমতার অপব্যবহার করছে। এরপর রাত হয়ে যায়। চিং আনের জ্বর আসতে থাকে, তাই ইয়ন ডাক্তার ডাকে। ডাক্তার বলে অনেক সময় পশু পাখির জীবাণু থেকে এমন জ্বর আক্রমণ করতে পারে, তাই মারাত্মক কিছু যেন না হয় তার জন্য কেয়ার করতে হবে। ডাক্তার চলে গেলে লিয়াং আসে আর জানায় ইয়ো আর মানির সবাই রাত হয়েছে বলে মুক্তি দিতে বলে। তখন ইয়ন বলে তাদের পূর্বপুরুষদের সমাধি ফলকের ঘরে তাদের হাঁটু গেড়ে বসে থাকতে বলো, যতক্ষণ না ফার্স্ট ম্যাডামের জ্বর কমবে ততক্ষণ কেউ উঠবে না। এরপর ইয়ন চিং আনের কাছে আসে আর তাকে হুয়া বলে ডাক দেয়। আসতে দেরি হয়ে গেছে, ক্ষমাও চাই। চিং আন খুশি হয় যে তার ভালোবাসা তাকে চিনতে পেরেছে। ইয়ন তাকে সবসময় এখন রক্ষা করতে প্রতিজ্ঞা করে। এর মধ্যে দুজনের মধ্যে রোমান্টিক মুহূর্ত চলে আসে, তারা কিস করে। কিন্তু চিং আনের জ্বর, গায়ে ব্যথা, তাই ইয়ন আর জোর করে না, তাকে রেস্ট নিতে বলে। এদিকে হাঁটু গেড়ে বসে থাকতে থাকতে দুজনের পা একেবারে শেষ। মানির বলে এক খাস দাসীর ছেলে হয়ে কিভাবে তোমাকে শাস্তি দেয়। ইয়োর এবার সম্মানে লাগে, তাই সে উঠে যেতে সিদ্ধান্ত নেয়। তখন লিয়াং তাকে আটকে বলে জেনারেলের আদেশ অমান্য করলে তাকে এখান থেকে আর জীবিত বের হতে হবে না। কি আর করার, তারা বসে থাকে। এরপর টানা 40 ঘন্টা পরে চিঙান সুস্থ হলে তারা ছাড়া পায়। মানির তো এখনো চিঙানের দোষ দিতে থাকে, এমনকি বিশ্বাস না হলে এই বিষাক্ত বড়ি নিয়ে তদন্ত করতে বলে। এরপর সত্যি ইউন এটা নিয়ে সভা বসায়। তখন সব দাসীদের ডেকে এনে আর সেই দোকানদারকে ডেকে এনে বের করা হয় যে কে এই বড়ি কিনতে গিয়েছিল। এটা সাধারণত মশা মাছি পোকা মারার জন্য ব্যবহৃত হয়, তবে অতিরিক্ত হলে মানুষের ক্ষতিও হতে পারে। এরপর তো জুয়ান এটা আনতে গিয়েছিল জানা যায়। জুয়ান ফেসে যাচ্ছে দেখে ইয়ো আর মানির আগে থেকে বেঁচে যাওয়ার প্ল্যান করে রেখেছিল, কিন্তু জুয়ান তাদের দুজনকে ফাঁসিয়ে দেয়। শেষ অবধি একটা টেস্ট করে দেখা হলে ইয়ো ফেসে যায়। ইয়ো তো এবার কোনো দিক না পেয়ে মানিরকে থাপ্পড় মারে, সব দোষ তার উপর চাপিয়ে দিয়ে বলে সে আমার কাছে সাধারণ দাসীর মতো, সে আমার স্ত্রী না। মানির তো অবাক হয়ে যায়, এ যেন যার জন্য করি চুরি সেই বলে চোর। ইয়ো তো বলে দেয় সে আর মানিরের মুখ দেখবে না, তাকে যেন অন্য কোথাও বেচে দেয়। মানির তখন কষ্টের হাসি দেয়, আর চিং আনের তখন খারাপ লাগে তার এই পরিণতি দেখে। চিং আন পরের দিন বাগানে বসে ভাবছিল। এরপর জিয়াংকে তার গরম কাপড় এগিয়ে দিতে বলে, একজন এগিয়ে দেয়। তখন তাকে জিয়াং মনে করে চিং আন বলে আমি কি কাজটা ঠিক করলাম, সে তো আমার বোনই হয়। এবার দেখা যায় পেছনে ছিল ইয়ন। সে জিজ্ঞাসা করে কে তোমার বোন। চিং আন এবার বুঝতে পেরে কথা ঘুরিয়ে নেয় আর বিব্রত বোধ করে। তখন ইয়ন বলে তুমি আমার স্ত্রী, তোমাকে আমার সামনে বিব্রত হতে হবে না। চিং আন বলে আমি তোমার স্ত্রী, তাই বলে কি তুমি সুহুয়াকে ভুলে যাবে? ইয়ন জিজ্ঞাসা করে কাল রাতে কি বলেছিলে, মনে আছে? চিং আন মনে করতে পারে না, তাই ইয়ন আর জোর না করে তাকে ঘরে নিয়ে যায়। এরপর চুল ঠিক করে কাটা গুজে দেয়। এরপর চলে যাওয়ার সময় বলে কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো, আমি অফিসে আছি। চিং আন বলে আমার ব্যাপার আমি সামলে নেব, তোমাকে ভাবতে হবে না। এরপর ইয়ন চলে গেলে জিয়াং আসে। চিং আন জিজ্ঞাসা করে কাল রাতে সে কি কোনো উল্টাপাল্টা কিছু বলেছে কিনা।
কিংবা ইউন টের পেয়ে গেল কিনা। জিয়াং কিছু বলতে পারে না, তবে জিজ্ঞাসা করে পরিচয় গোপন করে প্রতিশোধ নেওয়ার মানে কি, যেহেতু ইউন তার পক্ষেই থাকবে। চিং আন বলে মেয়েদের নিজের জন্য নিজেদেরই লড়াই করতে হবে। এরপর চিং আন দেখা করতে যায় জুয়ানের সাথে। তার সাথে কথায় কথায় জুয়ান টের পেয়ে যায় যে চিং আন হলো সুহুয়া। তো এরপর চিং আন বলে সে প্রতিশোধ নিতে চায় আর তাকে প্রতিশোধ নিতে উৎসাহিত করে। জুয়ান বলে সে মুক্তি চায়, প্রতিশোধ সে নিতে পারবে না। এরপর যেসব মেয়েদের খারাপ জায়গায় বিক্রি করেছে শাওইও এসে তাদের লিস্ট আর ঠিকানা দিয়ে যায়। কয়েকদিন পর দেখা যায় জুয়ান একটা ছোট নুডলস দোকান শুরু করেছে। এখন সে মুক্ত জীবন করতে পারছে, তার জন্য সে চিংআনকে ধন্যবাদ জানায়। কিন্তু আজ চিংআন যাবার পর ইউ আরও অনেক লোক নিতে এসে জুয়ানের সাথে অসভ্যতাম করে। ভরা বাজারে তাকে অপমান করে, চরিত্রহীন প্রমাণ করতেও দ্বিধা করে না। জুয়ান তো লজ্জায় মাটিতে মিশে গেছে যেন। পরে জুয়ান আর অপমান সহ্য করতে না পেরে উঁচু জায়গা থেকে লাফ দিয়ে সুইসাইড করে। চিংআন অনেক রিকোয়েস্ট করেও বাঁচাতে পারেনি। এতে তার অনেক খারাপ লাগে। রাতে জুয়ানের দেয়া ঠিকানা অনুযায়ী সেখানে যায়। অনেক মেয়ের বাজে অবস্থা তাদের চোখে পড়ে, কিন্তু সবাইকে সে বাঁচাতে পারবে না। এরপর সেখানে ম্যানেজারের সাথে আলাদা কথা বলে, অর্থের লোভ দেখায়, কিন্তু যখন জানতে পারে সেকেন্ড মাস্টার জড়িত তখন আর হেল্প করতে চায় না। পরে আর কি বা করার, চিংআন আর জিয়াং বেরিয়ে আসে, কিন্তু তাদের মনে হয় কেউ তাদের ফলো করছে। সত্যি দুজন লোক তাদের ফলো করছিল। এবার তো চিংআন ছুরি বের করে পেছনে ফিরে মারতে যায়। তখন তার সামনে ইয়ন আসে আর বলে, তুমি নিজের স্বামীকে মারতে চাইছো নাকি? আর ওরা আমার লোক, তুমি যেখানে যেখানে যাবে তোমাকে রক্ষা করতে সাথে থাকবে। চিংআন বলে, এসবের কোনো দরকার ছিল না, আর আমি এখানে কেন এসেছি তা জিজ্ঞাসা করবে না। ইউন বলে, তুমিই বলেছ আমাকে হুয়ার কাছে নিয়ে যাবে, তাই তোমাকে রক্ষা করা মানেই হুয়াকে রক্ষা করা। চিংআন কিছু বলতেই যাবে আর তখনই সেখানে দূরে মানিরকে দেখা যায়। সে তার হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্ট বলছিল। তার স্বামী তাকে এখানে বেঁচে দিয়েছিল। এসব শুনে চিংআনের মন খারাপ হলে ইউন বলে, সে যা প্রাপ্য তাই পেয়েছে, তোমার এত ভাবতে হবে না। কিন্তু এরপর চিংআন বলে, একটা মেয়ে হয়ে মেয়ের কষ্ট আমি বুঝি, এজন্য খারাপ লাগছে। এরপর ইউন চলে গেলে চিংআন জিয়াংকে বলে মানিরকে আবার কিনে নিতে। এরপর বাসায় আসলে চিংআনের সাথে দেখা হয় আঙ্কেল ছ্যাং ইউশিংলের। চিংআন জিজ্ঞাসা করে সে কে। এরপর সে পরিচয় দেয় এক মন্ত্রী বলে, আর লর্ড শাওয়ের আপন ভাই। চিংআন সেভাবে পাত্তা দেয় না বলে সে তাকে শাস্তি দেওয়ার কথা ভাবে, কিন্তু তাকে ধরতে গেলে সে সরে যায়। আঙ্কেল ছ্যাং তো প্রায় পড়েই যাচ্ছিল, তার কোমরে লাগে। এরপর চিংআনকে নির্লজ্জ বলে গালিও দেয়। চিংআনও বলে, আমি জানি আমি নির্লজ্জ, কিন্তু আপনিও কম না। এই বলে সে চলে গেল। এদিকে আন্টি ঝ্যাংয়ের সাথে ম্যাডাম শাও তার ছেলেকে রক্ষা করার জন্য প্ল্যান করে। ম্যাডাম ঝ্যাং তো বলে সে ইউকে রক্ষা করতে চেষ্টা করবে, আর ইউনের সাহস কিভাবে হবে বৈধ সন্তানের ওপর আঙুল তোলার। এদিকে চিংআন আবার জিয়াংকে নিয়ে নিজের রুমে ফিরছিল, আর সুহলুকে নিয়ে কি যেন বলছিল। তখন আঙ্কেল ছ্যাং চা খাচ্ছিল দেখে টিটকারি করে বলে, বাড়ি গিয়ে যেন ভালো মন্দ খায় আর রেস্ট নেয়, না জানি কোন দিন উড়ে যায়। তারা যাবার পর আঙ্কেলের সুহলিউকে নিয়ে সন্দেহ হয়, একে নিয়ে জানতে হবে। চিংআন এসে দেখে রুমের বাইরে ইউন বসে ড্রিঙ্কস করছে। সে কাছে গিয়ে কথা বলে। ইউন তো মানিরের মুক্তির ব্যাপারেও কথা বলে, কিন্তু এ নিয়ে তর্ক করে না। এরপর কথায় কথায় চিংআন তাকে চলে যেতে বললে ইউন বলে, আমার ঘর আমার বারান্দা, আমাকেই যেতে বলছো? তো চিংআন আর কি বলবে, সে চলে যাচ্ছিল, কিন্তু ইউন তাকে টেনে কাছে নেয়, অন্তরঙ্গতা বাড়ায়। চিংআন দূরে যাওয়ার চেষ্টা করে। তখন ইউন তাকে সেদিন রাতের কথা মনে করায়, কিন্তু তার কিছুই মনে পড়ে না। ইউন তাকে আরো কাছে টেনে নেয় আর কিস করতে যায়। চিংআন নিজেকে ছাড়িয়ে পালিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। যদিও তার মধ্যে রোমান্টিক ভাব জেগে উঠেছিল, সে একা একাই হাসতে থাকে। ইউনও তার এই লজ্জা বেশ উপভোগ করতে থাকে। সে ভাবে একদিন তো ঠিকই দুজন এক হবে। তাতে ঘরে বসে একা একাই চিংআন হাসতে থাকে, আর একটু আগে ইউনের সাথে হওয়া রোমান্টিক মুহূর্ত চিন্তা করতে থাকে। তখন জিয়াং এসে জিজ্ঞাসা করে কি এমন মনে করে সে হাসছে। চিংআন এড়িয়ে যায়। এরপর জিয়াং বলে, মানির এখন মিস ইউয়ের কাছে আছে, আর সে প্রেগনেন্ট ধরা পড়েছে। এখন তো ইউর ওপর তার আরো রাগ হয়। চিংআন বলে, মানিরের এখন নিজের যত্ন নিতে হবে, আর সে যা চায় সেটা দেখতে তার বেশি দেরি হবে না। সে তো চায় প্রতিশোধ। পরের দিন লিয়াং এসে জেনারেলকে খবর দেয় চিংআন আসলে শাওলিয়ানকে খুঁজতে গিয়েছিল, আর শাওলিয়ান আঙ্কেল ছ্যাং এর অনেক ক্রাইমের সাক্ষী ছিল বলে তাকে অন্যত্র বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ইউন বলে এই শাওলিয়ানকে যেন জীবিত উদ্ধার করা হয়। এরপর দেখা যায় চিংআন আর জিয়াং ইচ্ছে করেই সুহেলু নামের কিছু একটা জিনিস নিয়ে আলাপ করতে করতে যাচ্ছে, আর এটা নাকি তাদের উন্নতি করতে সাহায্য করবে। এমনকি কেউ যেন না জানে এসবও বলে।
আঙ্কেল ঝ্যাং আর আন্টি ঝ্যাং এটা আড়াল থেকে শুনে ফেলে, মূলত তাদের শোনাতে এই কাজ করা। এরপর দুজন চিন্তা করে এই সুহেলু কি আসলে, জানিয়ে এই দুই মেয়ে প্ল্যান করছে। পরের দিন নান জিয়াংকে ডেকে আন্টি ঝ্যাং অনেক টর্চার করে, কিন্তু সে মুখ খোলে না। তাই ইয়ো এবার ছুরি দিয়ে ভয় দেখায়। তখন সে বলে যে এই সুহেলু এক প্রকার মশলা, যা নাকি অনেক সুঘ্রাণ। এটা দিয়ে ব্যবসা করে দ্রুত লাভ করা যাবে বলে চিং আন প্ল্যান করেছে। আসলে এটা ছিল তাদের প্ল্যানেরই অংশ। এরপর ম্যাডাম ঝ্যাং গিয়ে ম্যাডাম শাওয়ের কাছে গিয়ে তাকেও এই মশলার ব্যাপারে উদ্বুদ্ধ করে, কিন্তু এখন হাতে অর্থ নেই বলে কিনতে পারছে না। তো মাস্টার ঝ্যাং হচ্ছে ম্যাডাম শাওয়ের ভাই। ভাই টাকা চাইলে বোন কি না দিয়ে পারে? ম্যাডাম শাও আর ইয়ো তো নানা ইমোশনাল কথা বলে একসময় এই সুহেলুর ব্যবসা করবে বলে জানায়। মাস্টার ঝ্যাংও আরো অর্থ ম্যানেজ করবে বলে, কারণ চিং আনের কারণে ইয়োর হাতেও অর্থ কম। এদিকে জিয়াং ফিরে আসলে তার ক্ষততে চিং আন মলম লাগিয়ে দেয়। তার জন্য জিয়াং এত কষ্ট পেল, এর জন্য সরি বলে। জিয়াং বলে এসব কিছুই না। এরপর নেক্সট প্ল্যান জিজ্ঞাসা করে। চিং আন বলে নেক্সট প্ল্যান হলো জেনারেলকে নিয়ে। পরের দিন চিং আন আর ইউন ঝগড়া মারামারির অভিনয় করে, আর সেটা আবার ম্যাডাম শাওয়ের দুই কাজের মেয়ে দেখে যায়। কাজের মেয়েরা চলে গেলে জিয়াং সিগন্যাল দেয়। এরপর তারা স্বাভাবিক হয়ে আলাপ করে। ইউন জিজ্ঞাসা করে এই সামান্য মশলা দিয়ে সে কিভাবে ফাঁসাবে। এরপর চিং আন এই মশলা সম্পর্কে বলে এটা সাধারণত ফিউনারেল সেন্ট হিসেবে ব্যবহার করা হয়, আর যা মনের শোকে প্রশান্তি আনে। সব শুনে ইউন বলে আমার বউ তো ভালোই শিকারী, আমাকেও শিকার করেছিল একটা চুলের কাঁটা দিয়ে। এরপর মাথায় দেখে বলে এই চুলের কাঁটা পরনি কেন? চিং আন বলে যদি হুয়া রাগ করে। ইউন বলে সব জানলে সে আর রাগ করবে না। অন্যদিকে ইয়ো আর আঙ্কেল ঝ্যাং দাবা খেলছিল। তখন আন্টি ঝ্যাং এসে বলে তাদের মশলা কেউ কিনছে না, কারণ এটা নাকি ফিউনারেলে স্মেল দেয়। ঘরে কে মরাবাড়ির মতো গন্ধ চায়, এই জন্য লস প্রজেক্ট হয়ে যাচ্ছে। এসব বলে কান্নাকাটি শুরু করে। ইয়ো তো সাথে সাথে কেস তদন্ত করতে বের হয়, কিন্তু পথেই এক পাওনাদার তাকে ধরে বসে আর টাকা চায়। 1 মাস হয়ে গেছে কিন্তু টাকা দেয় না। এর মধ্যে চিং আন এই চিল্লাচিল্লি শুনে দেখতে আসে ব্যাপার কি। ইয়ো তো তাকে দেখে বলে তোমার সব দোষ, কিন্তু চিং আন বলে তোমার মা তোমাকে ডাকছে সব প্রশ্ন করতে। এরপর ইয়ো তো মায়ের কাছে যায়, আর সেখানে অনেক স্বর্ণ মুদ্রা নষ্ট করেছে এটা শুনে ইয়োকে বকাঝকা করতে শুরু করে। ইয়ো সব দোষ চিং আনকে দিতে চায়, কিন্তু চিং আন বলে এসব তো আমি জানি না, আর নানজিয়াং এসব বলতেই পারে না। এই কেস নিয়ে কথা চলার সময় আবার আন্টি ঝ্যাং এসে কান্নাকাটি করে যে তার স্বামীকে ধরে নিয়ে যাচ্ছে দালালি অভিযোগ দিয়ে। সবাই বাইরে আসে আর দেখে মাস্টার ঝ্যাংকে নিয়ে যাচ্ছে বন্দি করে। ম্যাডাম ঝ্যাং তাদের আটকাতে গেলে গার্ড তাকে ধাক্কা দেয়। এরপর চিং আন খোঁচা মেরে কথা বলে, এও বলে যে মাস্টার ঝ্যাং যে মিনিস্টার হয়েছিল তাও ঘুষ দিয়ে। এসব শুনে সে চিয়াংকে মারতে চায়, কিন্তু ইউন এসে এক লাথি দিয়ে ফেলে দেয়। ইউনকে দেখে মাস্টার ঝ্যাং বলে প্রমাণ কই, সাক্ষী কই? তখন শাওলিয়ান বেরিয়ে এসে বলে আমি প্রমাণ। সবাই তাকে দেখে অবাক হয়। এরপর সব মিটে গেলে চিং আন আর শাওলিয়ান আলাদা কথা বলে। শাওলিয়ান তাকে বাঁচানোর জন্য জেনারেল ইউনকে ধন্যবাদ জানায়। তখন চিং আনের আসল পরিচয় বলতেই যাচ্ছিল শাওলিয়ান, কিন্তু জেনারেলকে দেখে আর বলে না, উঠে চলে যায়। কিন্তু চিং আন ইউনকে জিজ্ঞাসা করে তুমি জানো আমি হুয়া, তাই শাওলিয়ানকে ফিরিয়ে এনেছো। কবে জানলে তুমি? তুমি কেন আমার পরিচয় ফাঁস করনি? ইউন বলে আমি বুঝতে পারছি এর পেছনে তোমার কারণ আছে, তাই আমি তোমার পাশে থেকে তোমাকে সাহায্য করতে চাই। কিন্তু চিং আন একাই সব করতে চায়। তার মনে এখন ভালোবাসা নেই, সবই ঘৃণা। তো ইউন তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। চিং আন এরপর তার পিঠের সেই ক্ষত আর ট্যাটু দেখায়। ইউন এটা দেখে অনেক কষ্ট পায়। এরপর চিং আন তার মুখোশ খুলে দেখায়। ইউন তাকে জড়িয়ে ধরে তাকে ভরসা দেয়। এদিকে ম্যাডাম ঝ্যাং তো গেটে বসে আহাজারি করতে থাকে আর ম্যাডাম শাওয়ের সাহায্য চায়। ম্যাডাম শাও এসে এসব সিন ক্রিয়েট করতে নিষেধ করে আর এক প্রকার সম্পর্কই ছিন্ন করে গার্ডকে বলে ম্যাডাম ঝ্যাংকে যেন বের করে দেয়। এরপর ম্যাডাম শাও আর ইয়ো চিন্তা করতে থাকে কিভাবে এই ইউন আর তার বউকে সাহায্য করা যায়। তারা অন্য প্ল্যান করতে থাকে। অন্যদিকে রাতে চিং আন আর ইউন অন্তরঙ্গ মুহূর্তে ইউন বলে চিং আন যা চাই, যেভাবে চাই ইউন তাই করবে, শুধু সে যেন আবার হারিয়ে না যায়। চিং আন তখন তাকে রোমান্টিকভাবে কিস করে আর দুজনে ভালো সময় কাটায়। রোমান্টিক মুহূর্তে হঠাৎ চিং আন অতীতের স্মৃতি মনে করে। সে স্মৃতি অনেকটা ট্রমার মতো। শাওইও যখন তার সম্ভ্রম নষ্ট করেছিল, এখন ইউন কাছে আসায় তার ট্রমা বেড়ে যায়। ইউন তো বারবার তাকে শান্ত করতে থাকে, বলতে থাকে যে সেই ইউন। অনেকক্ষণ পরে চিং আন তার জ্ঞানে ফিরে আসে।
ইউন বলে আস্তে আস্তে ফ্রি হবে, কোনো তাড়াহুড়োর দরকার নেই। এরপর দিন মাস্টার ঝ্যাংকে নিয়ে যাচ্ছিল গার্ডেরা, তার স্ত্রী পেছনে পেছনে যাচ্ছিল। চিং আন আর শাওলিয়ান আসে। ম্যাডাম ঝ্যাং রিকোয়েস্ট করে শাস্তি মাফ করে দিতে। মাস্টার ঝ্যাং তো এক প্রকার অভিশাপ দিচ্ছিল। চিং আন বলে তাকে ক্ষমা করে দেওয়া মানে শাওলিয়ান সহ অন্য অত্যাচারিত মেয়েদের সাথে অবিচার করা। এরপর চিং আন চলে যায় আর ম্যাডাম ঝ্যাং রাস্তায় বসে কান্না করতে থাকে। রাতে ইউন চিং আনকে মাওশেন ব্রোথেলে নিয়ে যায় আর এই ব্রোথেল তার নামে করে দেয়। শাও মেনশনে অনেক শত্রু আছে, তাই চিং আন এখানে বেশিরভাগ সময় কাটাতে পারে আর নিজের ইচ্ছা মতো এই ব্রোথেল চালাতে পারে। ইউন এরপর বাইরে গিয়ে সেই সব লোকেদের সাথে দেখা করায় যারা ঝ্যাং দম্পতির অত্যাচারের শিকার ছিল। তারা এখন মুক্তি পেয়ে চিং আনকে ধন্যবাদ জানায়। এরপর চিং আন বলে এখনো একজন শাস্তি পেতে বাকি। ইউন বলে ম্যাডাম শাওয়ের কথা বলছো? তুমি তো চালাক মেয়ে, তোমার হাত থেকে সে বাঁচতে পারবে না। এরপর দুজনে প্ল্যান করে কয়েকদিন দূরে কোথাও ঘুরে আসবে, কিন্তু তখনই লিয়াং এসে জানায় ইউনের জেনারেল পদ ছেড়ে দেওয়ার দরখাস্ত মঞ্জুর হয়নি, কারণ প্রিন্সেস ঝাওপেং নাকি শাও মেনশনে আসবে আর সেখানে তার দেখাশোনার দায়িত্ব ইউনের নিতে হবে। চিং আন তখন খোঁচা মেরে বলে প্রিন্সেস তো তাহলে বশ হয়ে গেছে। ইউন রাগ দেখিয়ে বলে কিসের কি, আমি ঘুরতে বের হবই। তখন চিং আন বলে তুমি চলে গেলে তোমার সেনারা শাস্তি পাবে, এর থেকে আমরা পরেও ঘুরতে যেতে পারবো। এরপর দিন চিং আনকে ডেকে ম্যাডাম শাও বলে প্রিন্সেস আর গ্র্যান্ড সম্রাজ্ঞী আসবে, তাই সব দায়িত্ব যেন শাও ইউকে দেয়। কিন্তু চিং আন বলে তাকে টাকা পয়সার দায়িত্ব দিলে সব নেশা আর জুয়ায় ওড়াবে, কিন্তু ইউ বলে এবার সে দেখিয়ে দেবে। তখন একটা মোমবাতির দাম জিজ্ঞাসা করে চিং আন। ইউ উত্তর দিতে পারে না। তখন ম্যাডাম শাও আর কি বা করার, চিং আনকে দায়িত্ব দেয়। পরে তো ইউ এ নিয়ে রাগারাগি করলে ম্যাডাম শাও তাকে বোঝায়, এতে চিং আনকে সরাতে তাদের হেল্প হবে। অন্যদিকে এত বড় লিস্ট দেখে জিয়াং বলে এত কিছু কই পাবে, এই থেকে দায়িত্ব ছেড়ে দাও। কিন্তু চিং আন বলে এটা এখন সম্ভব না, কিন্তু এই জিনিস কিভাবে পাবো তা জানি। পরের দিন সকালে চিং আন আর জিয়াং চলে যায় প্রাসাদের সামনে। সেখানে একজনকে কিছু আসবাবপত্র নিয়ে বের হতে দেখে। চিং আন সেটা কি মনে করে কিনে নেয় আর এরপর সেই লোককে ঘুষ দিয়ে প্রিন্সেস সম্পর্কে তথ্য কালেক্ট করে। এর মধ্যে লোকটা বলে সব থেকে বেশি যা প্রিন্সেস পছন্দ করে তা হলো আপনার স্বামী। এটা চিং আনের একটু গায়ে লাগে। এটা নিয়ে রাতে ইউনের সাথে কথা বলে। ইউন বলে যত যাই হোক, চিং আন ছাড়া আর কিছুই তার কাছে প্রায়োরিটি নেই। এরপর দিন প্রিন্সেস আর গ্র্যান্ড সম্রাজ্ঞীর আসার আগে আগে চিং আনের রুমের সামনে আড়ালে কথা শুনতে যায় ইউ। চিং আনও তাকে শুনিয়ে শুনিয়ে বলে সেই কাঠের আসবাব নতুন ডিজাইন করতে মিস্ত্রি খবর দেবে। এরপর প্রিন্সেস আসার মুহূর্ত চলে আসে। চিং আন দ্রুত চলে আসে। ইউ তো বলে এত লেট করে এলে যে, কি করছিলে? চিং আন সেভাবে উত্তর দিতে প্রয়োজন মনে করে না। প্রিন্সেস আসলে আমরা সবাইকে হাঁটু গেড়ে বসে সম্মান প্রদর্শন করতে দেখি। এরপর সে সবাইকে উঠে দাঁড়াতে বলে। তার মুখের পাশে একটা কাটা দাগ। সে এক দৃষ্টিতে ইউনের দিকে তাকিয়ে আছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন প্রিন্সেস বন্দী হয়, তখন সেই লোকটা প্রিন্সেসের মুখে ছুরি দিয়ে কেটে নকশার মতো করে দেয়। সেখান থেকে ইউন তাকে বাঁচিয়ে নিয়ে আসে। তখন থেকে প্রিন্সেস তো ফিদা। এবার প্রিন্সেস তার হাত ধরে নিয়ে যেতে বলে ইউনকে, কিন্তু চিং আন এগিয়ে আসে। প্রিন্সেস জোর করে বলে ইউনকে চাই। ইউন তাকে বুঝিয়ে সুঝিয়ে চিং আনের হেল্প নিতে বলে। পরে প্রিন্সেস তো তার গ্র্যান্ডমা মানে গ্র্যান্ড সম্রাজ্ঞীর সাথে আলাপ করতে থাকে কিভাবে ইউনকে বিয়ে করা যায়। তার দাদি তাকে অনেক বোঝাতে চেষ্টা করে যে ইউনের এখন সংসার আছে, কারো সংসার নষ্ট করা উচিত না, কিন্তু প্রিন্সেস আশাবাদী যে এদের ছাড়াছাড়ি হয়ে যাবে। পরে বাগানে হাঁটতে হাঁটতে একটা অ্যালার্জি শুরু হয় প্রিন্সেসের হাতে। এই বাগান চিং আনের দায়িত্বে ছিল, তাই সব দোষ তাকে দেওয়া হয়। প্রিন্সেসও রেগে যায়। ম্যাডাম শাও তো থাপ্পড় মেরে বসে। ইউ এই সুযোগে উস্কে দিতে বলে চিং আন নাকি প্রিন্সেসের থাকার জায়গা করেছে, কই সে। এরপর সত্যি সেই জায়গায় যাবার জন্য ইউ অনেক জোর করে, কিন্তু চিং আন বলে আমার স্বামীর একটা বাগান আছে আর সেখানে পাশেই একটা থাকার জায়গা, প্রিন্সেস সেখানে থাকতে পারে। প্রিন্সেস তো ইউনের বাগান বাড়ি শুনে রাজি হয়ে যায়। এরপর প্রিন্সেস তো ইউনের সাথে ইউনের রুমে যাবার জন্য বলে আর চিং আনকে প্রশংসাও করে, কিন্তু ম্যাডাম শাওয়ের থাপ্পড় মারাতে চিং আনের গাল লাল হয়ে যায় দেখে এবার প্রিন্সেস ম্যাডাম শাওকে কথা শোনায় আর বলে নিজেকে শাস্তি দিতে। ম্যাডাম শাও তো এবার নিজের গালে নিজেই থাপ্পড় মারে। এরপর ইউনকে বলে তোমার স্ত্রী খুবই বুদ্ধিমতী। ইউ তো এখন উল্টোপাল্টা কথা দিয়ে উস্কে দিতে চাইছিল। এরপর চিং আন গ্র্যান্ড সম্রাজ্ঞীর জন্য যে থাকার ব্যবস্থা করেছে সেখানে নিয়ে যায়। সেটা একটা সাধারণ কাঠের বাড়ি ছিল। ইউ আর ম্যাডাম শাও বলে এখানে গ্র্যান্ড সম্রাজ্ঞী কি করে থাকবে। চিং আন বলে ভেতরে চলুন, যদি পছন্দ না হয় তাহলে আমাকে শাস্তি দিবেন। এরপর তারা ভেতরে যায় আর দেখা যায় দেয়ালে অনেক পুরনো এক লেখকের লেখা খোদাই করে লেখা। লেখাটা এক বিখ্যাত লেখকের ছিল।
গ্র্যান্ড সম্রাজ্ঞী এটা দেখে বেশ ইমপ্রেস হন আর এখানে থাকার সিদ্ধান্ত নেন। রাতে আলো জ্বালিয়ে এগুলো পড়ে তিনি সময় কাটাবেন। ইয়ো তো আরো জটিল করার জন্য নানা কথা বলে, তবে উল্টো নিজেই ছাড়ি খায়। এরপর দেখা যায় চিং আন তার সব জিনিস গুছিয়ে নিচ্ছে ম্যাওচান ব্রোথেলে গিয়ে থাকার জন্য। ইয়ুন এসে বলে, এসব কি? চিং আন বলে, আজ এ রুমে প্রিন্সেসের সাথে তুমি থাকবে, আমি কি করব থেকে? ইয়ুন তো এবার অভিমান করে। তখন চিং আন বলে, আরে রাতে পালিয়ে যাবে সুযোগ বুঝে। এরপর চিং আন সব গুছিয়ে চলে যায়। রাতে ইয়ুন আর প্রিন্সেস এক রুমে থাকে। প্রিন্সেস ইয়ুনকে ড্রিঙ্কস অফার করে, কিন্তু ইয়ুন প্রথমে খেতে চায় না। এদিকে রাতে নজরদারি করতে আসে চিং আন আর জিয়াং। জিয়াং মজা করে বলে, অন্য কেউ হলে সে ঠিকই আজ রাতে প্রিন্সেসের সাথে কিছু একটা করে ফেলতো। এর মধ্যে ইয়ুনের ঘরের বাতি নিভে যায়। চিং আন আর জিয়াং অবাক হয় যে এত দ্রুত নিভিয়ে দিল। চিং আন কিছুটা মন খারাপ করে। এরপর জিজ্ঞাসা করে গ্র্যান্ড সম্রাজ্ঞী কিছু টের পেয়েছে কিনা। এরপর চিং আন চলে গেলে ইয়ো সেখানে আড়াল থেকে বের হয়ে এসে বলে, এরা আসলে কি প্ল্যান করছে আর কি বা লুকাচ্ছে। তারপর সেও চিয়াংকে অনুসরণ করে ম্যাওচেন ব্রোথেলে যায়। এবার তো শাওইও একটা মেয়েকে দেখে চুল আঁচড়াতে। সে তো চিং আন মনে করে কথা বলতে থাকে, এমনকি অশালীন আচরণের ইঙ্গিত দেয়। কিন্তু মেয়েটা ঘুরে দাঁড়ালে দেখা যায় সেটা সুহুয়া। এবার একটা মৃত মানুষকে সামনে দেখে তো ইয়ো ভয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর শাওলিয়ান চিয়াং তো তার জ্ঞান ফেরাতে চেষ্টা করে, কিন্তু জ্ঞান ফেরার পরে সে তিনজনকে দেখে আবার জ্ঞান হারায়। শাওলিয়ান বলে, এ তো অনেক ভীতু, কিন্তু খেলা এখনো বাকি। পরের দিন ইয়ুন আসে চিং আনকে দেখা করতে। চিং আন অভিমান করে কথাই বলে না। এরপর সে অনেক বোঝায় যে সে প্ল্যান করে ঘরে ইঁদুর ছেড়ে দেয়। এতে করে প্রিন্সেস সারা রাত জেগে থাকে আর তাদের মধ্যে কিছুই হয়নি। তো চিং আন এরপর তাদের প্ল্যানের আরো দুটো কাজ করতে দায়িত্ব দেয় ইয়ুনকে। এক হলো ছদ্মবেশ ধারণের জন্য মেকআপ সামগ্রী কিনতে পাঠায়, আর এরপর আজকের রাতেও প্রিন্সেসের সাথে থাকতে হবে। এটা শুনে ইয়ুন একটু অভিমান করে, কিন্তু পরে মানিয়ে নেয়। অন্যদিকে ইয়ো তো ভূতের ভয়ে কাঁপতে কাঁপতে বাড়িতে আসে। এসে তো চিং আনকে দেখে বলে, এই তো হুয়া ভূত হয়ে ফিরে এসেছে। ম্যাডাম শাও তো ছাড়ি দেয়। চিং আন বলে, সেকেন্ড মাস্টার আমাকে ভালো করে দেখুন, আমি আসলে ভূত কিনা। কিন্তু ইয়ো তাও ভূত ভূত করে চিং আনকে আক্রমণ করতে যায়। ইয়ন সেখানে চলে আসে। ইয়ো পাগলের মতো তাকেও এসব বলে। এবার তো প্রিন্সেস আর গ্র্যান্ড সম্রাজ্ঞী আসে আর জিজ্ঞাসা করে কিসের কি ভূত। ম্যাডাম শাও বলে, তেমন কিছু না, বাচ্চারা মজা করছে। এরপর চিং আন শাওলিয়ানকে একদম সুহাওয়ের মতো সাজিয়ে দেয়, আর এখন এর উপর পরবর্তী প্ল্যান নির্ভর করে। কিন্তু ধরা পড়ে গেলে শাস্তি অনিবার্য। রাতে গ্র্যান্ড সম্রাজ্ঞী যখন লেখা পড়ে চোখের পানি মুছছিলেন, তখন এক দাসী রুমাল নিয়ে আসে। সম্রাজ্ঞী ইমপ্রেস হয়। এত ভালো আচরণের জন্য এক দাসী তিনি প্রাসাদে চান, তাই তার নাম জিজ্ঞাসা করে। সে আর কেউ নয়, সুহুয়া। পরের দিন সম্রাজ্ঞী ম্যাডাম শাওকে বলেন দাসীর ব্যাপারে। ম্যাডাম শাও তো খুশি হন, কিন্তু নাম জানার পরে সে তো ভয় পেয়ে যায়। অন্যদিকে ইয়ো তো সেই সম্রাজ্ঞী যে রুমে ছিল তার দেয়াল থেকে কিছু গুঁড়ো সংগ্রহ করে, আর এটা দিয়ে সে চিং আনকে ফাঁসানোর প্ল্যান খোঁজে। এবার সব দাসীদের আনা হয় সম্রাজ্ঞীর সামনে। ম্যাডাম শাও যখন সেখানে সুহুয়াকে সত্যি দেখেন, তিনি তো আটকে ওঠেন। জিজ্ঞাসা করে সে কার দাসী হিসেবে এখানে এসেছে। সুহুয়া তো চিং আনের নাম বলে। ম্যাডাম শাও তো আরো ভয় পেয়ে যায়। পরের দিন ইয়ো তো তার মাকে এসে বলে চিং আন এসব প্ল্যান করেছে, এসব ভূত হয়ে আসা তার প্ল্যান। সে মাস্ক দেখায়। আর ইয়ো এও বলে যে সম্রাজ্ঞীর থাকা ঘরটা কোনো পুরনো ঘর নয়, নতুন ঘরে পুরনো প্রলেপ দেওয়া। ম্যাডাম শাও বলে সম্রাজ্ঞী আর প্রিন্সেস এখন এখানে আছে, এই সুযোগে চিং আনকে শাস্তি দেওয়া যাবে। চিং আন এদিকে সম্রাজ্ঞীর কাছে বসে গল্প লিপিবদ্ধ করে দিচ্ছিল। তখন ম্যাডাম শাও আর ইয়ো এসে অভিযোগ করে চিং আন সম্রাজ্ঞীকে ঠকাচ্ছে। সম্রাজ্ঞী এবার চিং আনকে জিজ্ঞাসা করলে চিং আন ব্যাপারটা মিথ্যা বলে উড়িয়ে দেয়। এবার ইয়ো বলে দেয়াল ভাঙলে প্রমাণ মিলবে। যথারীতি ইয়ো দেওয়ালের এক পত্তা ভেঙে ফেলে। সব দেখে সম্রাজ্ঞী তো চিং আনের কাছে জবাব চায়। চিং আন বলে, আপনি দেওয়াল দেখলেন, কিন্তু রক্তের দাগ দেখলেন না। এখানে ইয়ো মেয়েদের এনে অত্যাচার করত, আর কত মেয়ে যে হারিয়ে গেছে কোনো ক্লু ছাড়াই, তার কোনো হিসেব নেই। সম্রাজ্ঞীকে সব বলার জন্য এর থেকে ভালো পথ আর চিং আন পায়নি। ইয়ো তো এবার ঘাবড়ে যায় আর এক প্রকার নিজেই সত্য কিছুটা ফাঁস করে দিচ্ছিল। এরপর চিং আন তো সেই ডকুমেন্টস দেখায়, যেখানে মেয়েদের নাম ছিল যাদের সেকেন্ড মাস্টার নষ্ট করেছিল, আবার বেঁচে দিয়েছে বা মেরে ফেলেছে। তদন্ত করতে বলে। এরপর যদি এসব মেয়েদের বিচার এনে দেওয়ায় চিং আনের মৃত্যু হয়, তাহলে সে সেটাই মেনে নেবে। পরে তিনজনকে সম্রাজ্ঞী কারাগারে বন্দি করতে আদেশ দেয়। কারাগারে বসে ইয়ো তো চিং আনকে টিটকারি করে, তার মুক্তি হবে যেভাবেই হোক, কিন্তু চিং আনের শাস্তি কে আটকাবে। ইয়ুন তখন এসে বলে ইয়োর সব পাপের রেকর্ড সে সম্রাটের কাছে দিয়েছে, কোনো রাজা এসে আর ইয়োকে বাঁচাতে পারবে না।
ইউ তো এবার একটু ঘাবড়ে যায়। এদিকে ইউন তো চিংআনের ওপর রাগ করতে থাকে, কারণ এভাবে নিজের জীবন বিপদে ফেলে প্ল্যান করার মানে হয় না। একবার সে চিংআনকে হারিয়েছে, আবার হারালে সে কি নিয়ে বাঁচবে? চিংআন তাকে আশ্বস্ত করতে থাকে যে সম্রাজ্ঞী এত নিষ্ঠুর হবে না। সম্রাজ্ঞী এদিকে এই সব মেয়েদের লিস্ট নিয়ে ভাবতে থাকে। প্রিন্সেস এসে তাকে রিল্যাক্সে কাজ করতে বলে। সম্রাজ্ঞী ভাবে সপরিবারের সাথে তাদের এত ভালো সম্পর্ক, কিভাবে এখন শাস্তি দেবে? নাকি চিংআনকে ফাঁসিয়ে দেবে? প্রিন্সেস বলে, আজ প্রিন্সেস বলে আমি ভালো জীবন যাপন করি, তাও আমি এ ধরনের শিকার হয়েছি। কিন্তু যদি প্রিন্সেস না হতাম তাহলে আমার নামও এই লিস্টে থাকতো। সম্রাজ্ঞী বলে, তুমি কি সব বিশ্বাস করে নিলে নাকি? প্রিন্সেস বলে, তদন্ত করতে দোষ নেই, আর ইউনের ব্যাপারে আমি আলাদা দেখে নেব। এরপর ম্যাডাম শাও দেখা করতে আসলেও সম্রাজ্ঞী দেখা করে না। পরে চিংআনকে মুক্তি দেওয়া হয়। ইউন তাকে নিয়ে আসে, আর ইউকে তো মৃত্যুদণ্ড দিতে নেওয়া হবে। তো ইউ এখানে চিংআনকে দেখে বলে, আর কিছুই হবে না। কিন্তু পরবর্তীতে ইউন আর চিংআনের খবর আছে। এরপর সেখানে সুমানির আসে, আর তাকে প্রেগনেন্ট দেখে ইউ তো জিজ্ঞাসা করে, তোমার পেটে কার জারজ বাচ্চা? মানির বলে, এটা তোমার সন্তান। কিন্তু ইউ তো এসব মেনে না নিয়ে উল্টো আরো কথা শোনায়। এরপর মানিরকে ধাক্কা মেরে চলে যায়। মানির তো রাগে গজগজ করতে থাকে, আর চিংআনকে বলে, আমার কি এটাই পাওনা ছিল? চিংআন তখন তাকে আস্তে আস্তে সব বোঝায়। এরপর সে যে সেকেন্ড মাস্টারের থেকে ধোঁকা খেয়েছে এটা উপলব্ধি করায়। এর মধ্যে জুয়ান সুইসাইড করেছে সেকেন্ড মাস্টারের করা অপমান সহ্য করতে না পেরে। অথচ সে একটা সুন্দর জীবন শুরু করেছিল সবকিছু ভুলে গিয়ে। মানির সবকিছু শুনে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে। এরপর চিংআন তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার সময় সে বলে, ইউনের মাকে ম্যাডাম শাও মেরে ফেলেছে, এতে ঝ্যাং পরিবারের হাত ছিল। মানির তার সারা জীবনের করা খারাপ কাজের প্রায়শ্চিত্ত করতে এই সত্য প্রকাশ করল। এদিকে ম্যাডাম শাওয়ের কাছে নোটিশ আসে যে ইউকে মৃত্যুদণ্ড দিতে নেওয়া হচ্ছে দূরে, কিন্তু মাঝপথে পালিয়ে যেতে সাহায্য করা হবে। ইউ তো যাচ্ছিল শহর ছেড়ে, কিন্তু তখন দূর থেকে চিংআন আর জিয়াং দাঁড়িয়েছিল। সে কিছুটা আটকে পাশে তাকিয়ে দেখে দুই পাশে গার্ড নেই। সে যাদের অত্যাচার করত তাদের দুজন এসেছে গার্ড সেজে। দুজনেই তো এখানে ইউকে অনেক মারধর করে। এবার দেখা যায় প্রিন্সেস ডেকে পাঠায় ইউনকে, আর তাকে জেনারেল পদ ছেড়ে প্রিন্সেসকে বিয়ে করতে বলে। ইউন বলে সেটা সম্ভব না, কারণ সে অন্য কাউকে ভালোবাসে, আর যদি বেশি জোর করে তাহলে সে নিজেই নিজেকে পঙ্গু করে দেবে। প্রিন্সেস বলে, আমাকে বিয়ে না করার জন্য এত কিছু করবে তুমি? যদি চিংআন ডিভোর্স চায় তাহলে কি নিজেকে অত্যাচার করবে? ইউন বলে সে ডিভোর্স চাইবে না। প্রিন্সেস বলে, আমি তাকে যে অফার দেব এতে সে রাজি হবেই। ইউন একটু কনফিউজড হয়ে যায়। এরপর তাকে অফার করে অনেক স্বর্ণ মুদ্রা আর বেস্ট 2 জন পুরুষকে। চিংআন তাকে কথার জালে ফেলে বলে, আপনি এত করে বলছেন, তাহলে কিভাবে অমান্য করি? প্রিন্সেস খুশিতে ডগমগ হয়ে বলে, তাহলে তুমি কি ইউনকে ডিভোর্স দিতে রাজি? চিংআন রহস্যময় হাসি দেয়। প্রিন্সেস তো ভেবেছিল চিংআন রাজি হয়ে যাবে, কিন্তু চিংআন মুখের ওপর না করে দেয়। এরপর প্রিন্সেসকে ধন্যবাদ জানায়। প্রিন্সেস জিজ্ঞাসা করে, কিসের জন্য ধন্যবাদ? চিংআন বলে, সব মেয়েদের পাশে দাঁড়ানোর জন্য, বিচার পাইয়ে দেওয়ার জন্য। প্রিন্সেস তো রেগে গিয়ে বলে, তুমি আমাকে অপমান করছো, আর প্রিন্সেস হিসেবে আমার কর্তব্য সঠিক বিচার করার। পরে প্রিন্সেস চিংআনের সাথে একটা বাজি ধরে। তারা দুজনেই লাল ফিতা ধরে বসে থাকবে। ইউন যার ফিতা চয়েস করবে সেই তার সত্যিকারের জুটি হবে। চিংআন বলে, ঠিক আছে, যদি আমি জিতে যাই তাহলে এই সোনা আর ইউন দুটোই আমার। প্রিন্সেস জিজ্ঞাসা করে, যদি হেরে যাও? চিংআন বলে, তাহলে আমি চলে যাব তার জীবন থেকে। এরপর তুমি কিভাবে ইউনকে সামলাবে তা তোমার ব্যাপার। এভাবে তারা শর্তে রাজি হয়। পরের দিন আবার ম্যাডাম শাও 2 ডাকাতকে টাকা দিয়ে বলে চিংআনকে তুলে নিতে। তারা ভাবে এটা সিম্পল, জেনারেলের বউ লাল সবুজ রঙের পোশাকে থাকবে। এবার আমরা দেখি দুইজনই লাল সবুজ রঙের পোশাকে বসে আছে লাল ফিতা ধরে। সম্রাজ্ঞী ঘোষণা দিলে ইউন এগিয়ে যায়। এরপর চিংআন তার হাতের ফিতায় ইশারা করে, কিন্তু ইউন অন্য ফিতা চুজ করে এগিয়ে যায়। এদিকে এই ইশারা দেওয়া দেখে ফেলে প্রিন্সেস ভাবে চিংআন চিটিং করেছে, তাই সে ফিতা চেঞ্জ করে নেয়। শেষ পর্যন্ত চিংআনের ফিতা ধরে ইউন শেষ অবধি আসে। চিংআন ইউন দুজনেই অনেক খুশি হয়। প্রিন্সেস তো রেগে বেরিয়ে যায় আর বলে সে দেখে নেবে। এখানে ফ্ল্যাশব্যাক দেখানো হয় চিংআন আগে থেকেই প্ল্যান করেছিল কিভাবে ইউন তাকে বেছে নিতে পারে। এদিকে প্রিন্সেস বেরিয়ে যেতেই 2 ডাকাত এসে তাকে জিজ্ঞাসা করে সে কি জেনারেলের স্ত্রী কিনা। প্রিন্সেস তো ভাবে তার কত দাম, কিন্তু তাকে বস্তা মাথায় দিয়ে অজ্ঞান করে কিডন্যাপ করে আনে। কিন্তু আসার পর ম্যাডাম শাও দেখে বলে, এ কাকে এনেছো? ম্যাডাম শাও তাকে ফেরত দিয়ে আসে জ্ঞান ফেরার আগে। ডাকাতরা বুঝতে পারে না কি করবে। একজন আবার বলে, ছেড়ে দেওয়ার আগে এর সাথে ফুর্তি করা যাক। তখন আরেকজন বলে, তার আগে ভালো করে পরীক্ষা করে নিতে হবে এ আসলে কে। এরপর তারা একটা জেট পেন্ডেন্ট পায়, যেটা সম্রাটের প্রাসাদকে নির্দেশ করে। এর মধ্যে প্রিন্সেসের জ্ঞান ফিরে আসলে সে জোরে চিৎকার দেয়।
এক রাত পার হয়ে যাচ্ছে, প্রিন্সেস ফেরেনি। ডাকাতরা চিঠি দিয়েছে 500 স্বর্ণমুদ্রা চাই। ম্যাডাম শাও তো এখানে বেশি উদ্বিগ্ন দেখায়, যেন তার নিজের মেয়ে। চিংআনকে বলে স্বর্ণমুদ্রা দিয়ে দিতে, কিন্তু চিংআন রাজি না। ম্যাডাম শাও এবার তার নামে সম্রাজ্ঞীর কানে বিষ ঢালছিল, কিন্তু সম্রাজ্ঞী চুপ করতে বলে আর চিংআনকে বুদ্ধি দিতে বলে। চিংআন বলে সাধারণ ঘরের মেয়ে কিডন্যাপ হলে 20 স্বর্ণমুদ্রা আর সুন্দরী হলে 30। এর বেশি ডাকাতেরা দাবি করে না, কিন্তু ডাকাতরা হয়তো প্রিন্সেসের আসল পরিচয় পেয়ে গেছে, তাই এত বেশি স্বর্ণমুদ্রা দাবি করছে। এখন অর্থ দিয়ে দিলেও তারা প্রিন্সেসকে ছাড়বে না, কারণ প্রিন্সেসকে কিডন্যাপ করার অপরাধে তাদের কঠিন শাস্তি হবে। এবার চিংআন বলে মিথ্যা খবর ছড়াতে যে প্রিন্সেস চলে এসেছে। খবর ছড়িয়ে যায় আর ডাকাতরা এদিকে জোর দিয়ে জিজ্ঞাসা করে প্রিন্সেসের আসল পরিচয়, কিন্তু প্রিন্সেস বারবার নিজেকে প্রিন্সেস দাবি করে। এবার এক ডাকাত আরেকটাকে বলে, তুমি কি সত্যি দেখেছো প্রিন্সেস ফিরে এসেছে? সে বলে, আমি তো শুনেছি, দেখিনি। এবার তাকে গিয়ে দেখে আসতে বলে। এদিকে ডাকাতরা যে দেখতে আসবে এটা চিংআন আগে থেকেই বুঝেছে, তাই মিথ্যা নাটক সাজিয়ে রাখে। যেই না ডাকাত এসে দেখে গিয়েছে, ইউন তার পিছু নিয়ে প্রিন্সেসের কাছে পৌঁছে যায় আর চিংআন আর ইউন মিলে প্রিন্সেসকে উদ্ধার করে। এবার প্রিন্সেস তো ইউনের প্রতি আরো ইমপ্রেস হয়। ফিরে আসলে ইউন গিয়ে প্রিন্সেসকে স্যুপ দেয়। এখানেও প্রিন্সেস চেষ্টা করে নানা প্রশংসা করে ইউনকে বিয়ে করতে রাজি করাতে, কিন্তু ইউন বলে আমি আজ যা কিছু হয়েছি বা যে আচরণ স্বভাব সবই চিংআনের জন্য। প্রিন্সেস বুঝতে পারে আর লাভ হবে না, সে আসলে ইউনের প্রেমে পড়েনি। চিংআনের যে ছায়া ইউনের মধ্যে প্রতিফলিত হয়েছে তার প্রেমে পড়েছে সে। এরপর প্রিন্সেস ইউনকে যেতে বলে, কারণ সে একা থাকতে চায়। এদিকে চিংআন স্রষ্টার কাছে প্রার্থনা করছিল যেন সব স্বাভাবিক হয়ে যায়। সেখানে প্রিন্সেস চলে আসে আর সেও প্রার্থনা করতে থাকে। এরপর সে জানায় সে আর ইউনের পিছু ছুটবে না। এবার তো সে চিংআনের ভাই আছে কিনা জানতে চায়। মজা করে বলে চিংআন ছেলে হলে তাকেই বিয়ে করত। এভাবে দুজনের মধ্যে সব মিটমাট হয়ে যায় আর দুজনেই বোন সম্পর্ক গড়ে নেয়। এরপর তারা দুজনে ড্রিঙ্কস পান করে রিচুয়ালের মাধ্যমে বোন সম্পর্কের হয়। এটা দেখে সম্রাজ্ঞী খুশি হলেও ম্যাডাম শাও খুশি হয় না। সে ভেবেছিল এদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দেবে। প্রিন্সেস চলে যাওয়ার সময় চিংআনের কানে কানে বলে ম্যাডাম শাওয়ের কাছ থেকে সাবধানে থাকতে, কারণ প্রিন্সেস কিডন্যাপ হওয়ার দিন ম্যাডাম শাওয়ের গলা শুনেছিল মনে হয়। চিংআন বলে সেটা দেখবে। এরপর সব গুছিয়ে চিংআন যখন নিরিবিলি দাবা খেলছিল, তখন নানজিয়াং এসে জানায় শিলিংয়ের রাজা এসেছে জেনারেল ইউনকে ধরে নিয়ে যেতে। সে নাকি কোন নর্তকীর সাথে অশালীন আচরণ করেছে। চিংআন বলে সম্রাজ্ঞী আর প্রিন্সেস যাবার পর এরা চলে এসেছে ইউনকে ধরতে। এরপর চিংআন বের হয় আর পথে রাজাকে দেখে জিজ্ঞাসা করে তার কোথাও ভুল হচ্ছে কিনা। সে মাউচেন ব্রোথেলে সব মেয়েকে চেনে, কোন মেয়েকে ইউন বিরক্ত করেছে। রাজা তাচ্ছিল্য করে বলে, তোমাকে, সবচেয়ে দামি নর্তকী চিংআনকে। চিংআন কিছুটা বিরক্ত হয়। এরপর চিংআন, জিয়াং আর শাওলিয়ান একসাথে বসে এটা নিয়ে ভাবতে থাকে। এটা ঠিক যে চিংআন আর ইউনকে নিয়ে সেনাদের মধ্যে কানাকানি হয়, তার মানে এত বড় মিথ্যা ছড়াবে না, এর পেছনে আরো বড় কাহিনী আছে। এরপর তিনজনে রাজার সাথে দেখা করতে যেতে সিদ্ধান্ত নেয়। এদিকে রাজার কাছে গিয়ে ম্যাডাম শাও তো তার ছেলে ইয়োর ব্যাপার নিয়ে কথা বলে। ইয়ো এখন চিনঝোতে নির্বাসনে আছে, কিন্তু রাজা অন্য ব্যাপারে এসেছে। এর মধ্যে চিংআন চলে আসে আর সে রাজার সামনে বলে ইউন সেদিন তার সাথে কোনো প্রকার অশ্লীল আচরণ করেনি, আর সবচেয়ে বড় কথা চিংআন তো সেখানে নামই লেখায়নি। জিয়াং আর শাওলিয়ান সাক্ষী হয়। এরপর তো চিংআন আসল হওয়ার রূপে আসে। ম্যাডাম শাও এবার আরো ঘাবড়ে যায়, কিন্তু রাজা আরো প্রমাণ চায়। তখন ম্যাডাম শাও বলে ইয়ো সেদিন ছিল, তাকে নিয়ে আসুন সাক্ষী দিতে। চিংআন এ ব্যাপারে অমত করলেও রাজা তাকে আনতে বলে। চিংআন এবার ইউনের সাথে দেখা করতে কারাগারে যায়। ইউন বলে এসব নোংরা খেলা শুরু হবার মানে পাচ্ছি না। তারা এসব নিয়ে কথা বলছিল আর তখন এক গার্ড এসে জানায় সেকেন্ড মাস্টার মারা গেছে, আর ইউন নাকি প্রমাণ লোপাট করতে নিজের ভাইকে খুন করেছে। এই কথা শুনে তো দুজনেই শকড। পরে চিংআন ফিরে এসে যখন জিয়াংয়ের সাথে এ নিয়ে কথা বলছিল, তখন ম্যাডাম শাও এসে চিংআনকে দোষী করে মেরে ফেলতে চেষ্টা করে, গলা চেপে ধরে অনেকক্ষণ। চিংআন বলে ইয়ো যখন মেয়েদের রেপ করতো, অত্যাচার করতো, তখন নিষেধ না করে সাই দিয়েছেন, তাই আজ ইয়ো মারা গেলে আপনিও খুনিদের একজন। এই কথা শুনে ম্যাডাম শাও মাটিতেই বসে কান্না করতে থাকে। এরপর চিংআন উঠে যাওয়ার সময় বলে ইয়ো যদি মারা যায় তাহলে তার খুনিকে অবশ্যই বের করব, আর যদি এটা ইয়োকে বাঁচাতে আর ইউনকে ফাঁসাতে প্ল্যান হয় তাহলে তো এর জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব। ম্যাডাম শাও এবার কথাটা একটু আমলে নেয়। এরপর দিন লিয়াং এসে জানায় শাওইও মারা যায়নি, তাকে সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু কোথায় তা কেউ জানে না। তবে দূত লিয়াংকে একটা পেন্টিং দেয়, সেটা চিয়াংকে দেখায়। এটার মানে এখনো বোঝা যাচ্ছে না। অন্যদিকে ম্যাডাম শাও রাজা ইউন আর চিংআনের পতন কিভাবে করা যায় তার প্ল্যান করছিল।
আড়াল থেকে শুনতে গিয়ে চিংআন, জিয়াং আর লিয়াং ধরা পড়ে যায়। চিংআন কেন যেন গার্ডদের পায়ের জুতার ডিজাইন খেয়াল করে। এরপর তাদের ধরে রাজার সামনে আনা হলে চিংআন বলে সে ইয়োর খুনের খবর পেয়েছে। রাজা জিজ্ঞাসা করে কোথায় তারা। চিংআন বলে কে খুন করেছে জানি না, তবে সেটা ইয়োন না। কিন্তু রাজা এসে বলে অপরাধী না নিয়ে এখানে কেন এসেছো। এরপর প্রিন্সেসের চিঠি এসে রাজার কাছে পৌঁছে। চিংআন শুধু বন্ধু হিসেবে প্রিন্সেসকে জানিয়েছিল। এরপর চিংআন আর জিয়াং বসে বসে সে পেন্টিং নিয়ে ভাবছিল। এটা নিয়ে কাজ করা অনেক রিস্কি হবে, তাই চিংআন জিয়াংকে নিষেধ করে এতে না জড়াতে। কিন্তু জিয়াং বলে সে এতদিন যখন পেরেছে তখন এটুকুও পারবে, আর তার এখন সাহায্য করার মানুষও আছে। বলতে বলতে লিয়াং চলে আসে। চিংআন বুঝতে পারে এদের মধ্যে কিছু একটা চলছে। এরপর চিংআন ইউনের সাথে কারাগারে খাবার নিয়ে দেখা করতে যায়। গার্ড দেখা করতে দিতে চায় না, কিন্তু চিংআন তার বুদ্ধিতে হারিয়ে ভেতরে যায়। এবার সে ইউনের সাথে রোমান্টিক অন্তরঙ্গ মুহূর্ত তৈরি করে। এভাবেই একমাত্র গার্ডকে দূর করা সম্ভব। কিন্তু তাও গার্ড যাচ্ছিলই না, নির্লজ্জের মতো দাঁড়িয়েছিল। পরে গার্ড গেলে চিংআন ইউনকে জানায় ইউ বেঁচে আছে, আর চিংআন একটা প্ল্যান করে ফেলবে তাকে বাঁচাতে। কিন্তু ইউন তাকে রিস্ক নিতে মানা করে, তবে চিংআন তাকে আশ্বাস দেয়। অন্যদিকে লিয়াং কথা বলতে বলতে জিয়াংকে বলে ইয়োকে এভাবে রাজার প্রোটেকশন দেওয়ার কারণ এটা রাজার অবৈধ সন্তান। এবার তো জিয়াং ভাবে ম্যাডাম শাওয়ের সাথে রাজার সম্পর্ক, কিন্তু ইয়াং বলে ইয়োর মা অন্য কেউ, ম্যাডাম শাও রাজার হয়ে শুধু পালন করেছে। এরপর সেদিন রাতে গার্ড এসে ম্যাডাম শাওকে জানায় অনেক অত্যাচার করার পরে ইয়ুনকে স্বীকার করানো যাচ্ছে না যে সে অপরাধী। ম্যাডাম শাও বলে আরো কঠিন শাস্তি দাও, কতক্ষণ সহ্য করতে পারে দেখি। এরপর পরিবারের সমাধি ফলক জায়গা থেকে ইয়ুনের মায়ের ফলক নিয়ে ফেলে ভেঙে দেয়। আর এদিকে ক্ষতবিক্ষত ইয়ুন আস্তে আস্তে বলে চিংআন আমি তোমার অপেক্ষা করছি এখনো। এদিকে চিংআন শাও ম্যানশনের স্টোর রুমে এসে কি যেন খুঁজছিল। খুঁজতে খুঁজতে সে একটা পেন্ডেন্ট খুঁজে পায়। সেটা নিয়ে বের হয়ে যাচ্ছিল, কিন্তু তখন ম্যাডাম শাও সেখানে চলে আসে। চিংআন দেখে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছো। চিংআন উল্টো প্রশ্ন করে আপনিই বা এখানে কেন। এরপর চিংআন একটা ডিভোর্স লেটার তুলে দিয়ে বলে আমি জেনারেলকে ডিভোর্স দিচ্ছি, এটা তাকে দিয়ে দেবেন। চিংআন চলে যাওয়ার পর ম্যাডাম শাও সেই লেটার দেখে বলে ডিভোর্স দিয়ে পার পেয়ে যাবে ভেবেছ, তা হবে না। এরপর দেখা যায় ম্যাডাম শাও আর ইয়ো কারাগারে আসে ইয়ুনের সাথে দেখা করতে। ইয়ুন অজ্ঞান ছিল, তখন তাকে পানি মেরে জ্ঞান ফেরায়। ইয়ুন তো ইয়োকে দেখে বলে আমি জানতাম তুমি মরনি, শুধু আমাকে টর্চার করতে এসব নাটক। ইয়ো তো টিটকারি করে বলে তোমার প্রেম তো তোমাকে ছেড়ে চলে গেল। এরপর সে ডিভোর্স লেটার খুলে পড়ে শোনায় আর চিংআনের সই দেখায়। ইয়ুন যে খুব একটা হতাশ হয় তা মনে হয় না। এরপর দিন ইয়ুনের মৃত্যুদণ্ডের দিন চলে আসে। জল্লাদ রেডি তার মাথা কাটার জন্য। রাজা জিজ্ঞাসা করে তার কিছু বলার আছে কিনা। ইয়ুন বলে তার বলা শেষ। এরপর ইয়ুন মনে মনে বলে চিংআন আমি আর মনে হয় অপেক্ষা করতে পারবো না। এবার জল্লাদ তার মাথায় কোপ দিতেই যাবে, তখন প্রিন্সেস এসে তাকে আটকায় আর বলে 20 বছর আগে এক মহিলার মৃত্যুর সাক্ষী ইয়ুন। রাজা তাতেও পাত্তা দেয় না, জল্লাদকে হুকুম দেয়। তো প্রিন্সেস এবার বলে সেই মহিলা মোমেই। এবার রাজা থামিয়ে দেয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মোমেই ছিল রাজার স্ত্রী, কিন্তু কোনো এক কারণে পরিচয় গোপন রাখে সে। আর সন্তান সম্ভবা মোমেইকে লর্ড শাওয়ের কাছে দিয়ে যায়। লর্ড শাও নিজের স্ত্রী সন্তানের মতো করে তাদের যত্ন নেবে জানায়। আর রাজা যাবার পর ম্যাডাম শাও যখন মোমেইকে দেখে তখন তার হিংসা শুরু হয়। এবার সিন বর্তমানে আসে আর প্রিন্সেস আর ইয়ুন প্রাসাদে এসে বসে। ম্যাডাম শাও তো হাঁটু গেড়ে বসে আর্জি জানায়। সে বলে এসব মিথ্যা অভিযোগ। প্রিন্সেস বলে আমার কাছে এসব প্রমাণের উকিল আছে। এরপর চিংআন সেখানে আসে। ইয়ুন খুবই খুশি হয়। ম্যাডাম শাও বলে তুমি না চলে গেলে। ইয়ুন বলে আমার চিঠিতে লেখা শব্দ ইয়ুনের জন্য সিগন্যাল ছিল। এরপর চিংআন ইয়ুনকে সে পেন্ডেন্ট দেখায়। রাজা বলে এটা তুমি কই পেলে। চিংআন বলে এই অনেক বড় গল্প। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি মোমেইয়ের সাথে রাজা প্রায় দেখা করতেন। এভাবে একদিন যুদ্ধ শুরু হয়। যুদ্ধে জেনারেল লর্ড শাও মারা যায়। এরপর সদ্য জন্মানো বাচ্চা নিয়ে ম্যাডাম মো অসহায় হয়ে পড়ে আর অসুস্থতার জন্য মারা যায়। চিংআন রাজাকে বলে আপনি এটাই জানতেন, কিন্তু আসলে মোমেইকে মেরেছে ম্যাডাম শাও, আর ইয়োকে আপনার সন্তান বলে চালিয়ে দিয়েছে। ম্যাডাম শাও এগুলোকে মিথ্যা বলে। তখন ম্যাডাম ঝ্যাংকে আনা হয় সাক্ষী দিতে। ম্যাডাম শাওয়ের আদেশে ভয়ে ম্যাডাম ঝ্যাং এই কাজ করতে বাধ্য হয়। ম্যাডাম শাও বলে প্রমাণ কি এদের কথার। চিংআন সেই পেন্ডেন্ট দেখায়। এটা সাধারণ একটা ফুলের পেন্ডেন্ট হলেও এর জোড়া রাজার কাছে আছে, সেটা এর সাথে মিলে এটাকে স্পেশাল করে। রাজা পেন্ডেন্ট নিয়ে নিজের সাথে মিলিয়ে বুঝতে পারে এটা আসলে মোমেইয়ের ছিল। এবার তো ম্যাডাম শাওকে জিজ্ঞাসা করে চিংআনের কথা কি সত্য কিনা। ম্যাডাম শাও বলে ইয়ুন আপনারই ছেলে। ম্যাডাম শাও আরও বলে আমি জানতাম ইয়ুন আপনার ছেলে।
আমি তাকে বড় সন্তানের মতো মানুষ করতে চেয়েছিলাম। চিংআন বলে, কোন মা সন্তানকে মৃত্যুর মতো শাস্তি দিতে পারে? ম্যাডাম শাও বলে, কারাগারে তার শাস্তির জন্য আমার হাত নেই। চিংআন বলে, তাহলে কারারক্ষী কি নিজেদের ক্ষমতার অপব্যবহার করেছে? এবার কারারক্ষী এসে সব স্বীকার করে। তখন ইয়োর নাম আসে। রাজা ইয়োকে ডাক দেয়। ইয়ো এসে বলে, এখন সব দোষ আমার কিভাবে? আমি তো চাইনি আমাকে রাজার ছেলের মতো মানুষ করুক। এখানে আমাকে ব্যবহার করা হয়েছে। আমি ভিকটিম। রাজা বলে, তোমাকে নিজের সন্তানই দেখে এসেছি। ইয়ো বলে, আমি তো এটা চাইনি। এখন তো সবাই আমাকে আরো খারাপ ভাববে। ম্যাডাম শাও বলে, আমি তোমার ভালোর জন্য এসব করেছি। ইয়ো বলে, তুমি যা করেছো নিজের স্বার্থের জন্য। এরপর ইয়ো সবার সামনে তরবারি দিয়ে নিজেকে হত্যা করে। ম্যাডাম শাও তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। রাজা তো 20 বছর ধরে বোকার শিকার হওয়ার জন্য ম্যাডাম শাওয়ের শাস্তির আদেশ দেন। কিন্তু ম্যাডাম শাও এবার চিংআনকে জিম্মি করে তার গলায় ছুরি ধরে। তার ছেলে মারা গেছে, এখন সে চিংআনকে মেরে ফেলতে চায়। আগেই তাকে দাফন না করে কেটে টুকরো টুকরো করে দাফন করার উচিত ছিল। চিংআন বলে, সুমানির প্রেগনেন্ট, ইয়োর সন্তান তার গর্ভে। কিন্তু ম্যাডাম শাও এসব আর বিশ্বাস করে না, আর এক পর্যায়ে চিংআনকে ছুরি মারে। যদিও তাকে পরে বন্দি করা হয়। কিন্তু চিংআন তো ইউনের কোলে জ্ঞান হারায়। এরপর চিংআন তাকে কোলে করে নিয়ে মিস ইউ এর কাছে নিয়ে যায়। এর মধ্যে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তাদের সুন্দর স্মৃতিগুলো। মিস ইউ এর কাছে নিয়ে ইউন অনেক রিকোয়েস্ট করে তাকে বাঁচাতে। তো এর কিছুদিন পরে রাজা ম্যাডাম শাও আর ম্যাডাম ঝ্যাংকে শাস্তি দেয়। যেসব মেয়েদের অত্যাচার করেছে আর যারা মারা গেছে তাদের সমাধি ফলক তৈরি করা আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আর চিংআনকে নোবেল লেডি উপাধি দেওয়া হয়। এদিকে শাও ম্যানশনের বাইরে লোকজন বলাবলি করছে, জেনারেল শাও এত দ্রুত আবার বিয়ে করলেন, তার কি মায়া নেই? একজন বলে, এসব বাদ দাও, রাজা প্রিন্সেস তো উপহার পাঠিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে। চিংআন সত্যি আবার বিয়ে করে সুহুয়াকে। কিন্তু অন্যরা তো জানে না চিংআন আর হুয়া একই ব্যক্তি। আর এভাবেই তাদের হ্যাপি এন্ডিং হয়। কমেন্ট করে জানাবেন আপনাদের এই ড্রামাটি কেমন লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ইন্টারেস্টিং ড্রামার সাথে।